মাইলস্টোনে দগ্ধদের পর্যবেক্ষণ সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের। ঢাকায় এসেছেন ভারতের চিকিৎসকরা। হতাহতের সংখ্যা জানতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন। সরকার চাইলে পদত্যাগে রাজি শিক্ষা উপদেষ্টা। মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরেছেন ফিরোজায়। চট্টগ্রামে ৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাস রোগ। জ্বরে আক্রান্তদের ৯০%ই চিকনগুনিয়া। ঢাকায় আজ এসিসির বার্ষিক সভা। অনলাইনে অংশ নিচ্ছে ভারত। চূড়ান্ত হতে পারে এশিয়া কাপের ভবিষ্যৎ। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। করণীয় নির্ধারণে বৈঠক করছে হাসপাতালটির চিকিৎসকদের সাথে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, উন্নত চিকিৎসায় রোগীদের বিদেশে পাঠানোর বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ আহতদের চিকিৎসায় মঙ্গলবার রাতে ঢাকা আসে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ দল। বুধবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে যান তারা। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে দীর্ঘ সময় বৈঠক করেন বাংলাদেশি চিকিৎসকদের সাথে। পরে এক ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, চং সি জ্যাকের নেতৃত্বে দগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলটি। সিঙ্গাপুর থেকে যিনি এসছেন ওনারা আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম। তো আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল, সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। এক প্রশ্নে তিনি জানান, ভর্তি রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় নেওয়া হবে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত। সেটা আমরা প্রতি 12 ঘন্টা পর পর অ্যাসেস করব। অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিচ্ছি, আগামী 48 ঘন্টা আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। এদিকে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোনের শিক্ষার্থী নাফি। আরেক শিক্ষার্থী মাহতাবের মৃত্যুর খবর চাউর হলেও সে বেঁচে আছে বলে জানান তার মামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে মাহতাব মারা গিয়েছে। আসলে মাহতাব এখনো বেঁচে আছে, মাহতাব মারা যায়নি। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়াতে এদিন হাসপাতাল এলাকায় ভিড় করতে দেখা যায় অনেককে। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে মাইলস্টোনে আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকা এসেছেন ভারতীয় 4 সদস্যের প্রতিনিধি দল। এর মধ্যে 2 জন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর 2 জন নার্স। ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন এবং প্লাস্টিক সার্জন। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিত যশা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। ভর্তি রোগীদের সকালে দেখতে যাওয়ার কথা রয়েছে তাদের। শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নেমে এসেছেন নিস্তব্ধতা। ভয়াবহ দুর্ঘটনার পর থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানটি। কাউকে ঢুকতে না দিলেও তৃতীয় দিনও ভিড় করে উৎসুক জনতা। এদিকে হতাহতদের তালিকা করতে কমিটি গঠন করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। প্রতিবেদন দিতে বলা হয়েছে 3 কার্যদিবসে। কদিন আগেও স্কুল প্রাঙ্গণ ছিল শিশুদের কলকাকলিতে মুখর। এখন সেখানে শুধুই হাহাকার, নিস্তব্ধতা। ঠিক এর উল্টো চিত্র প্রতিষ্ঠানটির মূল ফটকে, যেখানে উৎসুক জনতার ভিড়, হট্টগোল। তাদের অনেকেই এসেছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। আমি দেখতে আসছি যে কিভাবে কি হইলো, ওই টিভি সেন্টারে দেখতে আসছি, দেখছি লাইভ দিতেছি, কমেন্ট করতেছি, সবাই সবারে দেখো, আমরা এই জায়গাটা দেখতে লাগি আসছি। এসব তরুণের দাবি, বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 200। গুম করা হয়েছে অনেকের মরদেহ, যদিও দাবির পক্ষে নেই তথ্য প্রমাণ। যারা নিখোঁজ, আমি বলি যারা নিখোঁজ, কেউ বলে না যে আমার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আমি খুঁজে পাচ্ছি না, লাশ খুঁজে পাচ্ছি না। আপনারা এখানে না, আপনারা এখানে ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে যান। অনেক বাবা, অনেক
গেছে যে আমার সন্তানের আমরা পাচ্ছি না। বার্ন ইনস্টিটিউটে কয়জন মানে নিখোঁজ এরকম পরিবার আছে বলেন? এটা জানি। এদিকে বিমানে বিধ্বস্ত আহত নিহতদের তালিকা করতে একটি কমিটি করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এর সদস্যরা জানান, বিভিন্ন মাধ্যমে তথ্য গোপনের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। 10 থেকে 15 জন বাচ্চা, ওরা সব মানে প্যারেন্টস আসে না ওই বিধায়, আমাদের তো ছুটি হয়ে গেছে, সব বাচ্চা চলে গেছে। জি জি জি। আর উপরেও মানে ধরেন ছেলেরা বড় ছিল 6-7 এর, ওরা ম্যাক্সিমাম বাচ্চা জানলা দিয়ে বের হয়েছে, জানলা ভেঙে। একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে মেবি একটা 12তে ক্র্যাশ করেছে। তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। দুর্ঘটনার পর 24 জুলাই পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে বিদ্যালয়টি। তবে স্কুল খোলার পর কতটা স্বাভাবিক হতে পারবেন শিক্ষার্থীরা, আর মা বাবারাই বা কতটা থাকতে পারবেন নিশ্চিন্তে। আমার যে ফ্রেন্ডগুলো ছিল যারা শরীর পুরে দগ্ধ হয়ে গেছে, ওদের জন্য খারাপ লাগো। এইটার জন্য তো সবার মনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেছে। অনেকজনে, আমার ফ্রেন্ডই 2-3 জনে টিসি নিয়ে বের হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা যখন উপর থেকে বিমান যাবে তখনই ওদের ভিতরে কলিজারা ধরে চাপ দেবে যে এইটা মনে আবার ক্লোজ করে কিনা, ওরে এখানে দিয়ে আমরা ঠিক থাকতে পারবো কিনা, যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। যে আঙ্গিনায় দিবস মেনে বসত গল্প আড্ডা, আজ সেই আঙ্গিনায় শোকের বিলাপ। সন্তান হারিয়ে দিশেহারা পরিবার, নির্বাক ছোট ভাই। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর হাসপাতালে খুঁজে যখন খোঁজ মিলে 8ম শ্রেণীর তানভীরের, ততক্ষণ বাড়ি ফেরার আনন্দ ধূসর করে পৃথিবীকে বিদায় জানিয়েছে সে। সন্তানের নিথর দেহের সাথে নিথর হয়ে গেছে পরিবারের সবকিছুই। প্রতিদিন যে সন্তানকে নিয়ে স্কুলে যেতেন, আজ সেই সন্তানকেই নিয়ে যাচ্ছেন কবরস্থানে। একজন বাবার কাছে এর চেয়ে বড় যন্ত্রণা আর কি বা হতে পারে। ভরে থাকা বুকটা যেন হঠাৎই শূন্য। এখনই কি যাবার সময় ছিল? আর এভাবে বিধ্বস্ত বিমান যেন ভেঙে দিয়ে গেছে পুরো পরিবারকে, পুড়িয়ে দিয়ে গেছে সব। তানভীর আমার আদরের ভাই ছিল রে ভাই, রে ভাই। কি বললাম নাতি নাতি করছে কিরকম প্রিয়, এরকম ছিল না ভাষায় বোঝাতে পারবো না। আমার কলিজার টুকরা ছিল। সেদিন সকালে প্রথমবারের মতো মাকে ডেকে তুলেছিল, অথচ 21 জুলাই দুপুরের পর পাল্টে গেল সব। এখন মায়ের হাজার ডাকেও সাড়া দেবে না তানভীর। আমাকে স্কুল থেকে কল করছে আমার ছোট ছেলের মিসে। তখনই আমি খবর শুনে ফেলছি ওনাদের আগে। তখনই বলছে আপনার আত্মীয় স্বজন ঢাকা মেডিকেলে পাঠান, আপনাকে কি দিয়ে সান্ত্বনা দিব আমরা। তখনই আমার বোঝা শেষ। এইটুকু যখন বলছে মিসে আমাকে, তখনই আমি বুঝতে পারছি আমার ছেলে আর নাই। যাকে ঘিরেই ছিল সবটুকু জীবন, আশা জাগিয়েও দপ করে নিভে গেল। জীবন এখন বেঁচে থেকেও বেঁচে না থাকার মতোই। সন্তানের নিথর দেহটার মতো তারাও যে নিথর। ক্যাপ্টেন হিসেবে গেটে দায়িত্ব পালন করে সবাইকে সারিবদ্ধভাবে বের করে দেয়, ঠিক যেখান থেকে বের করে দেয় ওইখানটাতে প্লেন ক্র্যাশ করেছে। আল্লাহ, আমার তানভীর আর ফিরবে না। এই উঠোনেই বসতো উৎসব ঘিরে আনন্দ, সেই উঠোনেই আজ শোকের বিলাপ। যাদের সবার শূন্য বুক জুড়ে শুধুই প্রার্থনা, বুকটা যেন এভাবে শূন্য না হয় আর কারো। জোমাতুল বিদা, চ্যানেল 24। দুর্যোগ কিংবা দুর্ঘটনা, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশে আছে সংকট মোকাবিলায় নির্দিষ্ট আইন কানুন। উদ্ধার থেকে চিকিৎসা, প্রতিটি ধাপে সবকিছুই হয় ছকে বাঁধা নিয়মে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশেও সময় এসেছে যে কোনো বড় মানবিক বিপর্যয়ে উদ্ধার প্রোটোকল প্রয়োগের।
মিলা খন্দকারের রিপোর্ট। 2009 সালে নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরুর পরপরই পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয়ে দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় ইউএস এয়ারওয়েজের ফ্লাইট অন 549-এর। হাডসন নদীতে অবতরণের পরও উদ্ধারকারীদের দ্রুত ও সুশৃঙ্খল তৎপরতায় বেঁচে যায় 155 আরোহীর সবাই। এটি যুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের উদ্ধার তৎপরতায় একটি দক্ষতার অনন্য নজির। শুধু বিমান দুর্ঘটনায় নয়, অগ্নিকাণ্ড, বাস, ট্রেন, এমনকি সন্ত্রাসী হামলার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে রয়েছে 3 স্তর ভিত্তিক রেসপন্স সিস্টেম। হোয়াট, ওয়ার্ম ও কোল্ড এই 3 জোনে ভাগ করে চলে উদ্ধার অভিযান। হট জোনে অর্থাৎ দুর্ঘটনার কেন্দ্রস্থল, যেখানে সর্বাধিক ঝুঁকি রয়েছে, সেখানে শুধু তারাই যেতে পারেন যাদের উদ্ধার অভিযানে বিশেষভাবে প্রশিক্ষণ আছে। এরপর ওয়ার্ম জোন, এই এলাকাটিও ঝুঁকিপূর্ণ কিন্তু সহনীয় পর্যায়ে। দুর্ঘটনার মূল উদ্ধার অভিযানে যারা কাজ করছে তাদের সহায়তা আসে ওয়ার্ম জোন থেকে। আর দুর্ঘটনার কেন্দ্রস্থল থেকে সবচেয়ে দূরের স্থানটি হচ্ছে কোল্ড জোন, যা নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয়। কমান্ড টিম, মেডিকেল টিম, লজিস্টিক ব্যবস্থাপনা এখান থেকে কাজ করে। গণমাধ্যম কর্মীরা এই স্থানটি থেকে খবর সংগ্রহ করেন, তবে এখানে সাধারণ মানুষ খুব একটা ভিড়তে দেয়া হয় না। ইউরোপের দেশগুলোতেও অনেকটা এভাবেই জোন ভিত্তিক উদ্ধার তৎপরতা চালানো হয়। এতে প্রাণহানি, ক্ষয়ক্ষতি কিছুটা হলেও এড়ানো সম্ভব হয়। যখন হসপিটালে নেওয়া হয়, এটা সবার কিন্তু ফোকাস থাকে কিভাবে তাদেরকে এই যে যারা আহত হয়েছে তাদের কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় সেটা নিশ্চিত করা। এখানে রাজনৈতিক নেতা বলেন আর যে কোনো সাধারণ মানুষই বলেন, অন্য কারো এখানে আসলে এন্ট্রি হওয়ার তো কোনো সুযোগই নেই। ভারতও মানবিক বিপর্যয় মোকাবেলায় দক্ষতা অর্জন করেছে। দুর্ঘটনায় ভিকটিমদের দ্রুত হাসপাতালে নিতে তৈরি করা হয় গ্রিন করিডোর। মরদেহ হস্তান্তরের জন্য রয়েছে র্যাপিড ডিএনএ টেস্ট ও ম্যাচিংয়ের ব্যবস্থা। এছাড়া ব্লাড ব্যাংক সহ রয়েছে অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থাও। সম্প্রতি আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায়ও ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়েছে দক্ষতার সাথে। তবে সে তুলনায় বাংলাদেশে উদ্ধার ব্যবস্থাপনা একেবারেই শৈশবে রয়ে গেছে। যে কোনো দুর্ঘটনায় অতি উৎসুকদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে খাবি খেতে হয় সংশ্লিষ্ট বাহিনীদের। গুরুতর আহতদের চিকিৎসাতেও ঘটানো হয় ব্যাঘাত, যার সবশেষ উদাহরণ দেখা গেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে। মিলা খন্দকার, চ্যানেল 24। নিজে থেকে পদত্যাগের ইচ্ছে নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। তবে সরকার চাইলে দায়িত্ব ছাড়বেন। সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা বলেন, পদ আঁকড়ে থাকার ইচ্ছে তার নেই। পরীক্ষা ছিল সায়েন্সের, কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা 24 তারিখে সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই। এদিকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে ভাঙচুর ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় 1200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের এসআই গোলাম মুক্তি মাহমুদ মঙ্গলবার রাতে এই মামলা করেন। বুধবার এজাহার গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সাইফুজ্জামান আগামী 28 আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুর ও আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। এতে বিভিন্ন কলেজের অজ্ঞাত শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি নিয়ে বিভ্রান্তি দূর করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় দলের কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি। মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, যে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে। সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজভঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের সরকার জবাবদিহি করতে হবে। গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে, তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে। বছর না ঘুরতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখছেন প্রধান উপদেষ্টা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে একথা বলেন তিনি। আহ্বান জানান দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার।
বৈঠক শেষে রাজনৈতিক দলের প্রতিনিধিরা মাইলস্টোনের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। আহ্বান জানান ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অভিযোগ করেন মাইলস্টোনের ঘটনা সামলাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি সরকার। উপদেষ্টারা 9 ঘন্টা আটকা ছিলেন মাইলস্টোন স্কুলে কলেজে। এর মানে হচ্ছে যে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগেও আমরা দেখেছি এখানে যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে। মাইলস্টোনের ঘটনার পরে এসএসসি পরীক্ষা পিছানোর জন্য রাত্রে 3:30টায় কেন ঘোষণা আসবে? এর আগে দিয়ে সরকার কোথায় ছিল? আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল। এই সময় সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তারা। বলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে দেয়া হচ্ছে বিশেষ সুযোগ। এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল কোনো মতাদর্শ অংশকে মদদ যোগানোটা সরকারের কাজ না। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রাজনৈতিক দলগুলো। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। আগামী বছরের প্রথম দিকে নির্বাচন দিতে হবে, আর তা হতে হবে স্বচ্ছ। সিলেটের বিয়ানীবাজারে কথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মন্তব্য করেন, দেশ ও জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নেই তারাই বুদ্ধিবৃত্তিক দুর্নীতি করে। আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না, এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে। গভীর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বাসায় ফিরিয়েছেন বেগম খালেদা জিয়া। রাত 2:45টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই এভার কেয়ারে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এর আগে রাত 1:15টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন তিনি। চলতি বছরের জানুয়ারিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে 17 দিন চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। 6 মে দেশে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2024-এর জুলাই অভ্যুত্থান পাল্টে দিয়েছিল সব হিসাব নিকাশ, রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের শাসনামলের অবসান ঘটে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জুলাই বিপ্লবের একজন অকুতভয় সৈনিক সাফার ধামরাই উপজেলার মেহেদি ভূঁইয়া, যিনি বুক ভরা সাহস নিয়ে এগিয়ে গেছে পুলিশের দিকে। স্বাধীন ইসলামের ক্যামেরায় রৌনক মাহমুদ সৌরভের প্রতিবেদন। 4 আগস্ট 2024, স্বৈরাচার পতন আন্দোলনের ঢাকার সাভারের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড। মুখোমুখি অবস্থান স্থানীয় জনতা ও পুলিশের। 4টি গাড়িতে থাকা সশস্ত্র পুলিশকে মোকাবিলা করতে ভিড়ের পেছন থেকে একাই এগিয়ে যান সাদা টি শার্ট পরা এক তরুণ। তার সেই সাহসিকতায় এগিয়ে যায় অন্যরাও। মুহূর্তে পিছু হটতে বাধ্য হয় পুলিশ বাহিনী। অস্ত্রের মুখে এগিয়ে সাহস সঞ্চার করা সেই তরুণের নাম মেহেদি ভূঁইয়া, যিনি স্থানীয় ছাত্রদল কর্মী। 1 বছর পর একই জায়গায় দাঁড়িয়ে যেন ফিরে গেলেন সেই দিনের সেই স্মরণীয় মুহূর্তে। ছাত্র আন্দোলনে আমরা এই 4 আগস্ট এখানে আমরা অবস্থান নিই। পিছনের থেকে দেখি যে পুলিশের যে মারমুখী ভূমিকার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তখন পিছনের থেকে পুলিশকে দাবা দিয়ে আমরা এই
কালামপুর স্ট্যান্ডটাকে আমরা মুক্ত করি। তখন জীবনের মায়ের কোনো চিন্তা ছিল না, কারণ হচ্ছে আমাদের সাভার আশুলিয়ায় আমরা দেখতে পেরেছি যে সাধারণ মানুষের উপরে কিভাবে নির্মমভাবে গুলি চালানো হয়েছে। ছেলের সাহসিকতায় গর্বিত মেহেদীর মা বলছিলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় কত নির্যাতন সইতে হয়েছে তাদের পরিবারকে। আমার স্বামীর এই আওয়ামী লীগের সময় কেস দিছে, এই কেসে মনে করেন কি আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি। লাস্টে আমার জব করতে যেতে হয়েছে আমার সন্তানের মানুষ করার জন্য। হ্যাঁ, আমার স্বামী কাজ করতে পারে নাই, বাইরে বের করতে হইতে পারে নাই। 16 বছর আমার স্বামী কেস চালাইছে, আমার গয়না গাটি, আমার যে জায়গা টাকা পয়সা ছিল সব নষ্ট করছে। জুলাই যোদ্ধা মেহেদীর মতো তরুণের চাওয়া আগামীর বাংলাদেশ হোক ততটাই শক্তিশালী আর নিরাপদ, যেখানে আর কোনো শাসক বন্দুক তুলবে না সাধারণ মানুষের দিকে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, সাভার, ঢাকা। বৈষম্যহীন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিল লাখো ছাত্র জনতা। এতে অনেকে হারিয়েছেন চোখ, কেউ বা পা। তাদেরই 3 জন, ঠাকুরগাঁওয়ের লামিম, নূরে আলম ও আবু সাইদ, যাদের চারপাশে এখন কেবলই শূন্যতা। ঠাকুরগাঁওয়ের কহরপাড়ার ছোট্ট লামিম, যে বয়সে ছোটাছুটি করে সময় কাটানোর কথা, এক চোখ হারিয়ে চারপাশ এখন শুধুই শূন্যতা। স্বৈরাচার পতনের আগের দিন জেলা শহরের চৌরাস্তা এলাকায় আপামর জনতার সাথে রাস্তায় নামে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র লামিম। অন্য একজনকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলি লাগে তার চোখে। ওখানে যাওয়ার পরে একটা বড় ভাইয়ের পা থেকে গুলি বের করতে যায়, মাথাটা ঘুরায়, আমি চোখে গুলি খেয়েছিলাম। আর এখন আমার এই বাম চোখ দিয়ে আমি দেখতে পারি না, চোখটা ঘামে যায়। এমন করুণ পরিণতি ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ এলাকার আবু সাইদের। ডান পায়ে অর্ধশত গুলি লাগে এই যুবকের। তার মতো একই অবস্থা সদর উপজেলার সালান্দরের বাসিন্দা নূরে আলমের। আমি দৌড় দিতে যাই, পড়ে যাই। পুরো অবস্থায় তারা আমাকে আমার শরীরে 10 থেকে 12টা রামদাও দিয়ে কোপ দেয়। আমার সবচেয়ে বেশি ক্ষতি হয় আমার ডান পা। 50টার মতো গুলি লাগে, এর মধ্যে 12টা বের করছি এবং 1 বছর হওয়ার পরও এখনও আমার পায়ে 30টা আছে, এগুলো বের করতে পারিনি। যে স্বপ্নের দেশ নিয়ে নেমে আসেন রাজপথে স্বৈরাচার পতনের আন্দোলনে, বছর ঘুরে সেই স্বপ্নে কিছুটা ছেদ পড়লেও আশাহত নন তাদের পরিবার। কিভাবে সংসার চলবে না চলবে, ভবিষ্যতে কিছু একটা করতে হয়তো ওকে, কিন্তু পারে কি না ওটাও বলতে পারছি না। এখন আমি তো চাইছিলাম আমার ছেলেটাকে বাইরের দেশে নিয়ে যায়, যদি ভালো হয় চোখটা দেখা পায়, ট্রিটমেন্ট করা হোক। আমাদের তো মনে করেন যে গরিব মানুষ, আমরা কাকে এইগুলা বলবো। জেলা প্রশাসন বলছে জুলাই যোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতায় পাশে আছেন তারা। তারা যদি স্থানীয় পর্যায়ে সক্ষমতার মধ্য দিয়ে তারা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করার জন্য আমাদেরকে দাবি জানায়, জেলা প্রশাসন সে বিষয়ে তাদেরকে সহযোগিতা করবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত যে বাংলাদেশ, তা হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেকেই সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালে, যা শুরু হবে আগামী মাসেই। প্রসিকিউশন বলছে, কেমন করে দানব হয়ে উঠলেন শেখ হাসিনা, সেই প্রেক্ষাপটে উঠে আসবে সাক্ষ্য প্রমাণে। এদিকে গ্রেপ্তার অধিকাংশ আওয়ামী লীগ নেতারই মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ, তার বিচারের কাজ চলছে বেশ জোরে সোরেই। এর মধ্যে ট্রাইব্যুনাল 1-এ আগামী মাসে শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ, যেখানে সবার আগে থাকছে শেখ হাসিনার মামলা। এরপর শুরু হবে চানখারপুলে আনাস সহ 6 জনের হত্যার সাক্ষ্য গ্রহণ। খোঁজ নিয়ে জানা যায় শেখ হাসিনা কিভাবে হত্যা, গুম, নির্যাতনের মাস্টার মাইন্ড হয়ে ওঠেন, তার সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শুধু তাই নয়, নাহিদ, হাসনাত, সার্জিসদেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে। আর চানখারপুলের মামলায় সাক্ষ্য দেওয়ার কথা উপদেষ্টা আসিফের। এইটা প্রমাণের জন্য আমরা কিছু সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছি ডিউরিং ইনভেস্টিগেশন। তারা হলো প্রেক্ষাপটটা বর্ণনা করবে যে এইটা কি জাস্ট 16ই জুলাইয়ের একটা ঘটনা ছিল, নাকি এটা 2009 অথবা 1 জুলাইয়ের একটা আন্দোলনের একটা গতি পথ চলতে চলতে গিয়ে 16 জুলাই একটা ইনসিডেন্ট হলো, আবার 16 জুলাই হয়েই কি থেমে গেল, নাকি 16 জুলাই হওয়ার পরে এটা স্প্রেড করে গেল সারা দেশে, ঘটতে 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 একটা বিপ্লব হলো বা গণঅভ্যুত্থান হলো। এই প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার অধিকাংশ আওয়ামী লীগ নেতার মোবাইল ফোনই জব্দ করা যায়নি।
তবে ফরেনসিক পরীক্ষা করা গেছে জুনায়েদ আহমেদ পলকের 3টি ফোনের। যারা গ্রেফতার হয়েছেন তাদের বেশিরভাগেরই ফোন পাওয়া যায়নি। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির তথ্য মতে বেশিরভাগ অ্যারেস্টেড অ্যাকিউজডেরই ব্যবহৃত ফোন পাওয়া যায়নি, তবে যাদের পাওয়া গেছে তাদের প্রত্যেকের ফোনকেই ফরেনসিক করা হয়েছে। প্রসিকিউশনের প্রত্যাশা নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বেশ কটি মামলার রায় হবে। তারপরে মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।